অনেক কিছু ঘটে গেছে। ক্লাব ফুটবল এবং ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, ওপেনিং ম্যাচ সব কিছুই আমরা দেখলাম এবং অনেক কিছু আমরা মিস করে গেছি থ্রু বিকজ অফ আমরা কোনটা দেখবো, ওয়ার্ল্ড কাপ দেখবো না ক্লাব ফুটবলের খবর রাখবো, সব কিছু মিলিয়ে অনেক কিছু ঘটে গেছে। তো শুরু করি যেহেতু একবারে গরম গরম খবর ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি কথা বলি তাহলে ওয়ার্ল্ড কাপে অনেক কিছুই ঘটে গেছে। দেখেন প্রথম ম্যাচ যখন আপনি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করবেন এবং আপনার প্রথম ম্যাচ যখন মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা হবে, তখন আপনি ওই দ্য আইকনিক শাবালালা হয়তোবা ওইরকম না হোক কিছু একটা কম্পিটিটিভ ফুটবল আপনি হয়তোবা প্রথম ম্যাচের ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ থেকে আপনি আশা করতেই পারেন। বাট যখন আপনি ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট আপনি দেখবেন যে সাউথ আফ্রিকা ওয়াজ নো ওয়্যার ইন দ্য ফিল্ড, তখন আপনি হয়তো কিছুটা আপসেট হবেন, কারণ এরকম ওয়ান সাইডেড ম্যাচ ওয়ার্ল্ড কাপে খুব বেশি দেখা যায় না। হ্যাঁ দেখা যায়, এটা অবশ্যই দেখা যায়, বাট এরকম ওয়ান সাইডেড ম্যাচ খুব বেশি দেখা যায় না। বাট আমরা সবসময় দেখি ওপেনিং ম্যাচটা কিছুটা হলেও কম্পিটিটিভ হয়। আমরা মনে করতেছিলাম যে ঠিক আছে, হ্যাঁ ম্যাচ শুরুর আগে মেক্সিকো অবশ্যই সাউথ আফ্রিকা থেকে বেটার টিম এবং তারা বেটার পারফর্ম করবে থ্রু আউট দ্য ম্যাচ, তারা হয়তো বা ম্যাচটা জিতবে, 2-0 জিততে পারে বা 2-1 জিততে পারে। যদিও 2-0 এই স্কোরলাইনটা পুরো ম্যাচটাকে সাম আপ করে না, কারণ এই ম্যাচে অনেক কিছুই ঘটেছে যেগুলো আমরা হয়তোবা দেখতেছি না। কিন্তু এই ম্যাচের শুরু দিতে ফর দ্য ভেরি ফার্স্ট মিনিট বাংলাদেশ মেক্সিকো ওয়ার টোটালি আন্ডার কন্ট্রোল, টোটালি পুরো ম্যাচটাকে তারা কন্ট্রোলে রাখছে। তারা প্রত্যেকটা বল ভালো মতো পুরো প্রত্যেকটা বলের জন্য যাচ্ছিল, প্রত্যেকটা তাদের প্রেসিং ওয়াজ টপ লেভেল, তাদের প্রেসিং ভালো ছিল। তাদের যখন বলটা অপোনেন্ট হাফের কাছাকাছি যাচ্ছিল বা গোলকিপার কাছে যাচ্ছিল, গোলকিপারকে তারা প্রচণ্ড প্রেসারে রাখছে এবং সেখান থেকে কিন্তু তারা সেই গোল দুইটা পায়। দেখেন গোল দুইটা কিন্তু পুরোটাই ছিল প্রপার প্রেসিংয়ের একটা অংশ। গোলকিপারকে যখন আপনি এত এত কড়া প্রেসিং করবেন এবং সেই গোলকিপার যদি সেরকম কোয়ালিফাইড বা সেই রকম কেপাবল না হয় এরকম প্রেশার হ্যান্ডেলের জন্য, সেই রকম ভুলগুলো করবে। এবং এই সব পুরো পুরো গেম প্ল্যানটা কিন্তু মেক্সিকো ম্যাচে শুরুর আগে করে আসছিল, যে তারা গোলকিপার থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারকে প্রচণ্ড চাপে রাখবে এবং তার ফলশ্রুতিতে কিন্তু মেক্সিকো এইরকম দুটা গোল পাইছে। এখন দেখেন মেক্সিকো কি এর বাইরে কোনো চান্স ক্রিয়েট করে নাই? এর বাইরে মেক্সিকো অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, এর বাইরে মেক্সিকো অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, তারা হয়তো বা বাইরে করতে পারলে 4-0 হইতে পারতো। গুড রেজাল্ট ইফ ইট ইজ 4-0। দেখেন ম্যাচে সবচেয়ে খারাপ যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে রেফারিংয়ের সিদ্ধান্ত। দেখেন আজকে রেফারি কি খায় আসছে বা কেন তিনি এরকম আজে বাজে সিদ্ধান্ত দিয়েছেন। দেখুন প্রপারলি একেবারে কোনো জাস্টিফিকেশন হইতে পারে না এই ম্যাচের রেফারিং নিয়ে। হ্যাঁ অনেকে বলতে পারেন যে রেফারির হাতে পায়ে মুখে নাকে চোখে ক্যামেরা হেডফোন এয়ারফোন সব কিছু লাগানো, এরপর এরকম ভুল সাধারণত হয় না বা হয়তো বা ক্লিয়ার ডিসিশনই ছিল। কিন্তু আমি বলবো যে না, আমরা এরকম ট্যাকেল দেখেছি, এরকম অনেক কিছু দেখেছি। দেখেন আপনার সাউথ আফ্রিকার যে ফার্স্ট ইয়েলো কার্ডটা, ইট ওয়াজ নেভার এ ইয়েলো কার্ড, সরি রেড কার্ড। কারণ ওটা রেড কার্ড হয়ই না। ওইটা আপনার কীভাবে রেড কার্ড হয়? কারণ তেমন কোনো পুশই সেখানে ছিল না, কোনো টাচই ছিল না সেখানে। রেফারির জাস্ট মনে হলো রেফারি পকেট থেকে বের করে রেড কার্ডটা দিয়ে দিল। এবং পরবর্তী সময় যদি আপনি আবার মেক্সিকোর যে একটা মাত্র রেড কার্ড সেটা যদি চিন্তা করেন, সেখানেও কিন্তু সেটা রেড কার্ড হয় না। হ্যাঁ ইট কুড হবে না ইয়েলো কার্ড উইল বি আ জাস্টিফাইড কার্ড। আপনি যদি চিন্তা করেন জাস্টিফাইড ডিসিশন হতে পারে, আপনি সেখানে জাস্টিফিকেশন দিতে পারেন যে ঠিক আছে ইয়েলো কার্ডটা দেওয়াটা মাচ মোর জাস্টিফাইড, যে ঠিক আছে লাস্ট ম্যান অন দ্য বল ছিল, ডিবক্সের বাইরে ছিল, এখানে গোল হইতে পারতো। কিন্তু যখন ডিবক্সের বাইরে হয় এসব ঘটনা, তখন আপনি একটা ইয়েলো কার্ড দিতে পারেন। সেখানে রেড কার্ড ইটস বিট হার্শ, তো বিট না আরও বেশি, আমার মনে হয় যে ইটস রিয়েলি ভেরি হার্শ ডিসিশন বাই দ্য রেফারি। বাট অন দিস সাইড আপনার সাউথ আফ্রিকা থেকে কিন্তু কোনো রকম কোনো চ্যালেঞ্জ বা কোনো রকম কোনো ফাইট পুরো ম্যাচ ধরে দেখা যায় নাই। তারা অন দ্য বল লুজ করছিল, তাদের প্রপার পাসিং হচ্ছিল না, পুরো ডিসমেন্টাল ছিল পুরো ম্যাচ ধরে। তারা এখানে যে খেলতে আসে, তারা ওয়ার্ল্ড কাপে আসে, মানে তারা এটাই ভুলে গেছিলো বা তাদেরকে তারা হয়তো বা ফিল করতে পারতেছিল না বিষয়টা, যে তারা ওয়ার্ল্ড কাপে আসছে এবং তারা একটা কম্পিটিটিভ টিম হইতে পারে। তারা কম্পিটিশনটা যে একটা কম্পিটিশন জিতে বা একটা কম্পিটিশন উইন করে তারা এখানে আসছে একটা নতুন কম্পিটিশন খেলতে সেই 2010-এর পরে। সো এই ম্যাচটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি পুরো ম্যাচটা দেখার পরে। বাট এই ম্যাচের পরে যখন আপনি কোরিয়া এবং চেকিয়ার ম্যাচটা দেখবেন, চেকিয়া রিপাবলিকের ম্যাচটা দেখবেন, তখন কিন্তু আপনি তখন দেখবেন আরও বেটার ফুটবল সেখানে হয়েছে। দেখেন ফার্স্ট হাফে তুলনায় সেকেন্ড হাফে ম্যাচটা বেশি কম্পিটিটিভ ছিল। ফার্স্ট হাফে
আপনি যদিও কোরিয়া ওয়াজ both half was better team than Czechia, এবং চেকিয়া ওয়াজ ফিজিক্যালি গুড। তারা খুব লম্বা 6 ফুট 4, 6 ফুট 2 ইঞ্চির এক একজন প্লেয়ার। তারা সেখান থেকে সেট পিসে এবং লং থ্রো তারা নিবে এবং সেখান থেকে গোল করবে। ইট ওয়াজ ভেরি ন্যাচারাল, কারণ তারা এখানে যখন কোয়ালিফায়ার্স তারা খেলছে তারা একইভাবে তারা গোলগুলো স্কোর করছে। তারা ওয়াজ দ্য হাইয়েস্ট গোল স্কোরার থ্রু সেট পিস এবং ফ্রি কিক্স থেকে। তারা এভাবেই তারা গোল করে কিন্তু গোলগুলো করছে এবং তারা সেখান থেকে কোয়ালিফায়ার্স থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাদের জার্নিটা মেক করতে পারছে। এবং এই ম্যাচে তারা এগুলো করবে, ইট ওয়াজ প্রিমেডিটেটেড। সো এই ম্যাচে ফার্স্ট হাফে কোরিয়া ওয়াজ মিসিং লটস অফ চান্সেস। সেখানে হিউমিন সনও অনেক চান্স মিস করছে। সে তো একটা খুব ইজি চান্স সেকেন্ড হাফের শুরুতে একবারে মিস করে, সেটা হয়তো সে চিপটা আরও আগে করতে পারতো। সে একটা 1-2 সেকেন্ডসের একটা বেশি সময় তারা নিয়ে ফেলছে। সেখানে গোলকিপার চেকিয়া ওয়াজ বেটার দ্যান হিম, এই কারণে হয়তো গোলটা কনভার্ট করতে পারে নাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি কিং মিনজের কথা বলেন কিংবা আপনি বলেন মিনজে কিমের কথা বলেন, দে ওয়ার আ বেটার প্লেয়ার। তারা কিন্তু পুরো ম্যাচ ধরে চেকিয়ার যে অ্যাটাককে সেটা কিন্তু তারা ভালোভাবে সামলাতে পারছে। আপনি যদি মিনজে কিমের কথা বলেন, সে কিন্তু পুরো ডিফেন্সটাকে খুব ভালোভাবে ধরে রাখছে। আমার খুব মনে একবারে টপ নোচ তারা একটা সেভের কথা বলেন বা ট্যাকেলের কথা বলেন, একবারে শেষের দিকে, সম্ভবত ম্যাচের শেষের দিকে যখন ওয়াজ দ্য ডিসাইডার যে ম্যাচটা এখান থেকে যদি বলটা একটা বল থ্রু বল কিন্তু চেকিয়া ছাড়ছিল এবং সেটা ওয়াজ সো ক্লোজ টু সুচেস যে সেখান থেকে সে বলটা রিচ করতে পারবে, কিন্তু সেখানে মিনজে কিমের কিন্তু একটা খুব ভালো ট্যাকলিং ছিল। তার হেড ছিল, তার মাথাটাকে সে প্রায় উড়ন্ত অবস্থায় মাথাটা তার বলের সাথে কানেক্ট করে, যার কারণে কিন্তু বলটা গোলকিপার কাছে কিন্তু পৌঁছায় এবং সেখান থেকে একটা বিপদ থেকে তারা কোরিয়া উদ্ধার পায়। এখানে বিষয়টা ছিল যে সেট পিস থেকে যে গোলটা করবে, এখন সেট পিস না দেওয়ার হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। এখন সেট পিস থেকে আপনি কতক্ষণ একটা টিম কাটকাবেন? আপনাকে তো সেট পিস থেকে আটকানোর আপনি তো সারা ম্যাচ ধরে সেট পিস থেকে আটকাতে পারবেন না। এখন চেকিয়া যে একটা গোল করে সেটা কিন্তু সেই কর্নার থেকে একটা বল এসে সেখান থেকে কিন্তু গোলটা হয়। এবং পরবর্তী সময় কিন্তু আরেকটা সেকেন্ড হাফে যখন কোরিয়া তার দ্বিতীয় গোলটা দেয়, সেখানে পরে কিন্তু পরপর 5-6 মিনিটের পরেই কিন্তু আবার চেকিয়া কিন্তু তাদের সেকেন্ড গোলটা দেয়। বাট সেখানে ওয়াজ আ বিট অফসাইড। সেখানে একটা সেট পিস থেকে যখন বলটা জালে জড়ায় আর রেফারি সেখানে সিদ্ধান্ত দেয় অফসাইড, এবং ওইটা হয়তো ক্লিয়ার অফসাইড। তো ম্যাচটা কিন্তু ওয়াজ বহুত ইন টু ইন ম্যাচ ছিল। এটা ড্র হইতেও পারতো, বাট ওই যে বললাম যে আপনি যখন বেটার ফুটবলটা খেলবেন, আপনার যখন ডিফেন্সটা ভালো হবে তখন আপনি ম্যাচ জিতবেন। এবং এটা তো কথাই আছে যে অ্যাটাকস gives you match and then defense gives you a tournament. আপনি যখন এইসব টুর্নামেন্টে ভালো ডিফেন্ডিংটা মেনটেন করতে পারবেন, তখন আপনি এই একটা ম্যাচে বা একটা টুর্নামেন্টে আপনি ভালো প্রোগ্রেস করতে পারবেন। আপনি এই ম্যাচে কিং মিনজের কথা বলতে পারেন, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য ম্যাচ। যদিও পিএসজির হয়ে সে খুব বেশি মিনিটস পায় না, বাট সে যেই জিনিসটা সে সিরিয়াসলি শিখেছে, সেখানে সেই কম্পিটিটিভ নেচার সে থেকে যে ফুটবলটা সে শিখেছে, যে ডিরেক্টনেস সে ফুটবলটার মধ্যে আনতে পারছে। দেখেন সেটা সেকেন্ড গোলটা যে সে করলো, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গোল। সে যে সেকেন্ড গোলটা করছে, ইট ওয়াজ আ মার্ভেলাস গোল। সেখানে সে কম্পোজারটা আর ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডসে সেই ডিসিশন মেকিংটা করছে যে হ্যাঁ সে বেট দিয়ে সেখান থেকে সে চিপ করবে। ইট ওয়াজ ভেরি মাচ ক্লিনিক্যাল। আপনি যদি খুব টপ ক্লাস প্লেয়ার না হন, আপনার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসবে না যে কখন আপনি কী করবেন। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডসই আপনাকে ভালো প্লেয়ার থেকে গ্রেট প্লেয়ার বানায়। সো দ্য ম্যাচ ওয়াজ ব্রিলিয়েন্ট, বোথ দ্য টিমস প্লেড ভেরি ওয়েল, বাট এন্ড অফ দ্য ডে একটা ওই 59% বা 51% বা 49% থেকে 51% ভালো খেলা প্লেয়ার টিমটাই কিন্তু ম্যাচটা জিতে যায়। তো এই ম্যাচেও একই ঘটনা ঘটছে। তো এই ছিল ওয়ার্ল্ড কাপের ঘটনা। এর মাঝখান দিয়ে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে গেছে, যেমন হলো আপনার বার্নার্ডো সিলভা যে বার্সেলোনার সাথে হেভিলি লিঙ্ক ছিল, বার্সেলোনাকে সে বারবার নিজেকে অফার করছে যে 50% ওয়েজ কাট হলেও সে বার্সেলোনায় যুক্ত হতে চায়, বার্সেলোনায় আসতে চায়। কিন্তু হান্সি ফ্লিকের সেই নির্দেশনার জন্যই কিন্তু বার্সেলোনা বসেছিল। বার্সেলোনা বার্নার্ডো সিলভাকে বলছিল যে তুমি ওয়েট করো দেখো কি হয়।
হান্সি ফ্লিক কী ডিসিশনটা দেয়, তারপর আমরা আপনাকে আমাদের ডিসিশনটা জানাবো। এবং এরপরে কিন্তু একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়েছিল যে 10 মিলিয়ন পার ইয়ার একটা স্যালারি হবে এবং সম্ভবত 2 ইয়ার্স কন্ট্রাক্ট ছিল। সো এরপরেও যখন যখন অ্যাটলেটিকো মাদ্রিদ আসে এবং আরও 2 মিলিয়ন অ্যাডঅনসে 10 মিলিয়ন এবং 2 মিলিয়ন অ্যাডঅনসে যখন তাকে আরও একটা অফার দেয় এবং তাকে গ্রিজমানের জায়গাটা দিতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ, তখন হি থট যে আরও ঠিক আছে, না একটু সময় নেই, দুইটা অফার আমার কাছে আসে, আমি যে কোনো একটা অফারকে অ্যাগ্রি করতে পারবো। সো দেখি কি হয়, কোনটা যেতে পারি। সো এইসব বিষয় নিয়ে সে কিন্তু কিছুটা ভিড় ছিল। কিন্তু যখন অ্যাটলেটিকো মাদ্রিদের ইলেকশন হলো এবং সেখানে যখন পাপা পেরেজ জিতে গেল, তখন কিন্তু হোসে মরিনিওর যে সাইনিংটা সেটা কিন্তু কনফার্ম হইলো এবং অ্যানাউন্সমেন্ট হলো। এবং অ্যানাউন্সমেন্টের পরপর যতটুকু রিপোর্টস বলে যে হোসে মরিনিও নিজে বার্নার্দো সিলভাকে কন্ট্যাক্ট করে এবং বলে যে হি উইল বি ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য টিম, তাকে আরও বেটার ওয়েজেস দিয়ে, আরও বেটার কন্ট্রাক্ট দিয়ে তাকে আনতে চায়। তখন বার্নার্দো সিলভা ইজ উইলিং টু গো টু রিয়াল মাদ্রিদ। এবং মূলত অনেকে বলতেছে যে আরেকটা বার্সেলোনার সাইনিংকে রিয়াল মাদ্রিদ ক্যাচ করার চেষ্টা করতেছে বা ক্যাচ করে ফেলছে। সো এটা এরকম কোনো বিষয় ছিল না। বার্সেলোনা তাকে মেইন টিম প্লেয়ার হিসেবে নিতে চায় নাই, তাকে স্কোয়াড প্লেয়ার হিসেবে নিতে চাইছিল, তাকে বেঞ্চ করে তারপরে সেখান থেকে যদি সুপার সাব হয় এরকম কোনো কিছু, বা ওকে রেস্ট দিতে হইলে লামিন ইয়ামাল বা আপনাকে যদি পেদ্রি বা ফ্রেঙ্কি ডিয়ং যদি আপনি রেস্ট দিতে চান তাহলে আপনি বার্নার্দো সিলভাকে নামাবেন, এরকম একটা রোল তাকে দেওয়ার কথা ছিল। সো যখন একটা ভালো কন্ট্রাক্ট পায় তখন সে ভালো কন্ট্রাক্ট যাবে, এটাই স্বাভাবিক। সো ইট ওয়াজ দ্যাট অফ আ ডিল যে এখানে কোনো টিমেরই লস হয় নাই, কারণ কোনো টিমই একবারে উইলিং ছিল না যে হ্যাঁ ওকে লাগবে। বাট দিন শেষে যদি বলেন যে বার্নার্দো সিলভা সাইনটা বার্সেলোনা করলে কি আমি খুশি হইতাম কিনা, হ্যাঁ আমি অবশ্যই অনেক বেশি খুশি হইতাম যে বার্নার্দো সিলভা বার্সেলোনায় আসলে ডেপথটা বাড়তো, সেখানে আরও বেশি এক্সপিরিয়েন্সটা বাড়তো। কারণ চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে আপনাকে ওই এক্সপিরিয়েন্সটা আপনার খুব বেশি ম্যাটার করে। এর বাইরে ইন্টারন্যাশনাল ফুটবলে আরেকটা ঘটনা ঘটছে। যেহেতু আপনারা সবাই জানেন ভালের্দি কিন্তু ইনজুরির কারণে আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়ে যায় এবং যখন স্কালোনি তার স্কোয়াডটা ঘোষণা করে, সে 22 সদস্যের যে স্কোয়াডটা থেকে ঘোষণা করেন, যখন আমরা মার্কো সেনেসিকে দেখি নাই, তখন উই আর সারপ্রাইজ যে আমার সেনেসিকে কেন বার্সেলোনা টিমে আর্জেন্টিনা টিমে রাখা হয় নাই। সো এইসব তখন কিন্তু একটু অবাকই হয়েছিলাম যে কেন সেনেসিকে রাখা হয় নাই, কেন আপনার এই ডিফেন্সে তো সেনেসি ক্যান বি আ স্টার্টার, কারণ আপনার বোর্নমাউথে সে ওয়াজ প্লেইং ব্রিলিয়েন্ট রোল, ব্রিলিয়েন্ট সিজন থ্রু আউট দ্য সিজন, সে খুব ভালো ফুটবল খেলছে। রিউমার ছিল অনেক বড় বড় ক্লাবের সাথে তার, কিন্তু সে হয়তো এখন পর্যন্ত ফ্রি এজেন্ট হিসাবে নাম হসপারে তিনি হয়তো যাচ্ছেন, কিন্তু এখন ডিলটা কনফার্ম হয়েছে কিনা আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। বাট তাকে অনেক কল দিয়েছে এবং তাকে স্কোয়াডে যোগ করেছেন। হি ওয়াজ ভেরি ইমোশনাল বিকজ ওয়ার্ল্ড কাপ খেলাটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খুব বেশি ইমোশনাল। অনেকে বলে যে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট ক্যানট ডিসাইড ইউর ইমোশন, ইউর প্যাশন ফর দ্য ফুটবল, এটা সম্পূর্ণ ভুল কথা। 6-7টা ম্যাচে অনেকের জন্য অনেক বড় কিছু হয়ে যায়। সো এই ছিল আজকে টোটালি সকল নিউজ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।